নদীর স্রোত যেমন পাথর ভেঙে নিজের রাস্তা তৈরি করে, তেমনি কিছু মানুষের জীবনে এমন কিছু রাত আসে যা পুরো ভাগ্যকে এক ঝটকায় ওলটপালট করে দেয়। ঝড়ের আগের সেই নিস্তব্ধতা আর বুকের ভেতর জমে থাকা এক মহাসমুদ্রের কান্না নিয়ে এক মেয়ে দাঁড়িয়েছিল খাদের কিনারায়। ঐশ্বর্য, ক্ষমতা আর অগাধ প্রতিপত্তি সবকিছুই ধুলোবালি মনে হচ্ছিল তার কাছে। বন্ধুরা, এই অবিস্মরণীয় জীবনের গল্পটি আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে। জীবনের আসল সত্যিটা জানতে একদম শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। গোধূলির আলো তখন মিলিয়ে যাচ্ছে। আকাশের এক কোণে বিষাদের মতো কালচে লাল রং ছড়িয়ে পড়েছিল, আর চারপাশের বাতাসে থমথম করছিল এক অদ্ভুত হাহাকার। সেই একাকী প্রান্তরে দাঁড়িয়েছিলেন অনন্যা। ব্যাংকে শত কোটি টাকা, অথচ বুকের ভেতরটা যেন এক মরুভূমি। পরনে রাজকীয় পোশাক, দামি হীরের গয়না চকচক করছে, কিন্তু তার আত্মাটা তখন অপমানে আর যন্ত্রণায় নীল হয়ে গেছে। চারপাশের চেনা মানুষগুলো, যাদের তিনি নিজের ভেবেছিলেন, স্বামীর আকস্মিক বিদায়ের পর তারা সবাই একে একে পৈশাচিক রূপ ধারণ করেছে। সম্পত্তি লিখে নেওয়ার জন্য তারা তাকে জ্যান্ত কবর দিতেও দ্বিধা করেনি। কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে যাওয়া অনন্যা আজ সব ছেড়ে এই খরস্রোতা নদীর পাড়ে এসেছিলেন নিজের শেষ নিঃশ্বাসটুকু বিসর্জন দিতে। তিনি চোখ বন্ধ করলেন, একটা দীর্ঘশ্বাস ফেললেন এবং কোনো কিছু না ভেবেই ঝাঁপ দিলেন উত্তাল জলের বুকে। চারদিকের জলরাশি তীব্র শব্দে তাকে গ্রাস করে নিল, কিন্তু সৃষ্টিকর্তার খাতায় হয়তো অন্য কোনো গল্প লেখা ছিল। ঠিক তখনই ওই পথ দিয়ে নিজের গবাদি পশুদের নিয়ে ফিরছিল এক সাধারণ গ্রামীণ যুবক, আকাশ। বয়স তার খুব বেশি হলে ২১-২২, ছেঁড়া শার্ট আর খালি পা, নুন আনতে পান্তা ফুরন অবস্থা, কিন্তু বুকের ভেতরটা ছিল সোনায় মোড়ানো। নদীর বুকে আকস্মিক আলোড়ন আর পানির ছিটকে ওঠা দেখেই আকাশের চোখ চলে গেল সেদিকে। আরে, ওটাকে? নিজের অজান্তেই চিৎকার করে উঠল সে। এক সেকেন্ডও দ্বিধা না করে নিজের ক্লান্ত শরীর নিয়ে সে দৌড়ে গেল নদীর দিকে। স্পষ্ট দেখল একটা মানুষ জলের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। পরমুহূর্তেই নিজের জীবনের মায়া ত্যাগ করে আকাশ ঝাঁপিয়ে পড়ল সেই বরফ শীতল হিংস্র স্রোতের মধ্যে। চারদিকের প্রবল ঘূর্ণিপাক আর গভীরতা তাকে পেছনের দিকে টানছিল, কিন্তু তার ভেতরের মনুষ্যত্ব তাকে হার মানতে দেয়নি। জান প্রাণ লড়িয়ে সাঁতরে সে অনন্যার ডুবন্ত শরীরটার কাছে পৌঁছল এবং শক্ত করে তার হাতটা আঁকড়ে ধরল। অনন্যা তখন সম্পূর্ণ অচেতন। আকাশ নিজের শেষ শক্তিবিন্দু দিয়ে তাকে টেনে হিচড়ে তীরের বালিতে নিয়ে এলো। বুকটা কামারের হাপড়ের মতো ওঠানামা করছে। শরীর অসাড়, তাও সে হাল ছাড়েনি। তীরের মাটিতে তাকে শুইয়ে দিয়ে সে অনন্যার অবরুদ্ধ শ্বাস সচল করার আপ্রাণ চেষ্টা করতে লাগল। কয়েকটা মুহূর্ত মনে হলো সব শেষ, কোনো সাড়া নেই। কিন্তু হুট করেই অনন্যা তীব্রভাবে কেসে উঠলেন এবং মুখ থেকে জল বেরিয়ে এলো। আকাশের মনে হলো তার নিজের বুকেও যেন নতুন করে প্রাণ ফিরে এসেছে। যাক বাবা, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। অনন্যা যখন ধীর পায়ে চোখ মেললেন, ঝাপসা দৃষ্টিতে দেখলেন এক অচেনা হতদরিদ্র তরুণকে, যে নিজের জীবন বাজি রেখে তাকে টেনে তুলেছে। তার চোখের কোণে তখন অপার বিস্ময় আর তীব্র বেদনা। কেন মরতে দিলে না আমাকে? ভাঙা ফিসফিসে গলায় প্রশ্ন করলেন তিনি। আকাশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল, তারপর মাটির দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, সহজে মরে যাওয়া তো কাপুরুষতা আপা, বেঁচে থাকার লড়াইটা চালিয়ে যাওয়ার জন্যই তো আসল কলিজা লাগে। এই একটা কথা অনন্যার পুরো অস্তিত্বকে কাঁপিয়ে দিল। জীবনে এই প্রথম কেউ তার কোনো পরিচয় না জেনে, তার কোটি টাকার হিসাব না করে, স্রেফ একটা মানুষ হিসাবে তাকে বাঁচাতে নিজের জীবন বাজি রেখেছে। তিনি তখনও জানতেন না এই অতি সাধারণ ছেঁড়া তোশাকের ছেলেটাই তার অন্ধকার অধ্যায়টা মুছে দিতে এসেছে। আর সময়ের হাত ধরে এই নিঃস্বার্থ টান যে একদিন সামাজিক বেড়াজাল ভেঙে এক পবিত্র ভালোবাসার রূপ নেবে, তা ছিল কল্পনারও অতীত। সেই রাতেই নদীর তীরে এক নতুন ইতিহাসের বীজ রোপণ হয়ে গিয়েছিল। অনন্যা তখনও কাঁপছিলেন, শরীর প্রচণ্ড দুর্বল। ভেজা কাপড় আর রাতের হিমেল হাওয়া তার শরীরকে অবশ করে দিচ্ছিল, কিন্তু তার মনের ভেতর যে ঝড় বইছিল তার তীব্রতা ছিল বাইরের বাতাসের চেয়েও 1000 গুণ বেশি। আকাশ কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে ভাবছিল কি করা যায়। একদিকেই সম্পূর্ণ অপরিচিত সম্ভ্রান্ত নারী, অন্যদিকে ওনাকেই জনহীন রাতে একা ফেলে যাওয়া মানে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। খানিকটা হেঁটে যেতে পারবেন কি? আকাশ বিনীতভাবে শুধাল। অনন্যা সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করতেই পা দুটো ভেঙে এলো। আকাশ আর দেরি না করে সামনে এগিয়ে গিয়ে তাকে আলতো করে ধরে সামাল দিল। তার হাত দুটো কঠোর পরিশ্রমে খসখসে হয়ে গিয়েছিল বটে,
কিন্তু সেই স্পর্শে ছিল এক অলৌকিক পবিত্রতা ও নিরাপত্তা। মেঠো পথ ধরে হাঁটার সময় অনন্যা একটা শব্দও করেননি, শুধু ভাবছিলেন যে ছেলেটা তাকে চেনেও না, সে কেন তার জন্য এত বড় ঝুঁকি নিল। কুড়েঘরের দোরগোড়ায় পৌঁছে আকাশ তাকে ভেতরে নিয়ে বসাল। চারিদিকে তাকাতেই অনন্যা দেখলেন একটা নড়বড়ে কাঠের তক্তপোষ, মাটির উনুন আর সামান্য কয়েকটা অ্যালুমিনিয়ামের পাত্র। এটাই ছেলেটার পুরো সংসার। আপনি একটু জিরিয়ে নিন, আমি আগুনের ব্যবস্থা করছি। আকাশ দ্রুত বাইরে থেকে শুকনো পাতা আর কাঠ কুড়িয়ে এনে উনুনে আগুন জ্বালিয়ে দিল, যাতে ঘরের ভেতরে স্যাঁতস্যাঁতে ঠান্ডাটা কেটে যায়। এরপর একটা পরিষ্কার সুতি গামছা এগিয়ে দিয়ে বলল, এটা দিয়ে মাথাটা ভালো করে মুছে নিন, নইলে জবর জ্বর আসবে। অনন্যা গামছাটা হাতে নিতেই তার চোখের বাঁধ ভেঙে গেল। বিলাসবহুল প্রাসাদে থেকেও কখনো কেউ তাকে এত নিঃস্বার্থ যত্ন দেয়নি। কিছুক্ষণ পর আকাশ গরম পানির বাটি এগিয়ে দিল। পেটে কিছু পড়েছে আজ? অনন্যা আলতো করে মাথা নাড়লেন। না। আকাশ কোনো দ্বিধা না করে মাটির হাঁড়ি থেকে দুটো শুকনো চালের রুটি আর সামান্য কাঁচামরিচ লবণ একটা থালায় সাজিয়ে আনল। আমার ঘরে এর চেয়ে ভালো কিছু নেই, কিছু মনে করবেন না। যে নারী কোনোদিন 5 তারকা হোটেলের নিচে খাবার ছোননি, আজ সেই শুকনো রুটির টুকরোটা তার মুখে অমৃতের মতো ঠেকল। কারণ সেই খাবারে কোনো কৃত্রিমতা ছিল না, ছিল নিখাদ মানবতার স্বাদ। কিন্তু ঠিক তখনই কুড়েঘরের বাইরে শুকনো পাতার উপর কারো যেন পায়ের আওয়াজ পাওয়া গেল। মনে হলো কেউ জানলার ফাঁক দিয়ে ভেতরের সব দেখছে। আকাশ সতর্ক হয়ে দরজার কাছে গেল। ঘুটঘুটে অন্ধকারে কাউকে স্পষ্ট চেনা যাচ্ছিল না, তবে এটুকু বোঝা গেল যে কেউ তাদের ওপর কড়া নজর রাখছে। আর সেই অন্ধকারের আড়ালে দাঁড়িয়ে থাকা এক কুচক্রী লোক ফুচকা হাসির সাথে ফোনে বলল, শিকার এই গর্তেই লুকিয়ে আছে, এবার আসল খেলাটা জমবে। রাত যত গভীর হচ্ছিল, বাইরের নীরবতা যেন তত বেশি সংকেত দিচ্ছিল এক প্রলয়ঙ্কারী ঝড়ের। ঘরের ভেতর অনন্যা খাটের এক কোণে গুটিসুটি মেরে বসেছিলেন। আগুনের মৃদু আলো তার মুখের উপর পড়ায় তার ভেতরের আতঙ্কটা স্পষ্ট ফুটে উঠছিল। আকাশ বারবার দরজার দিকে তাকাচ্ছিল, তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছিল বাইরে কোনো বড় বিপদ ওত পেতে আছে। তোমার মন এত ছটফট করছে কেন? অনন্যা নিচু স্বরে জিজ্ঞেস করলেন। আকাশ খানিকটা দোটানায় থেকে বলল, মনটা ভালো ঠেকছে না, মনে হচ্ছে কেউ বাইরে থেকে আমাদের ওপর নজর রাখছে। কথাটা শোনা মাত্রই অনন্যার বুকটা দুরুদুরু করে কাঁপতে লাগল। তার চোখের সামনে ভেসে উঠল সেই পিশাচিগুলোর মুখ, যারা তার স্বামীর মৃত্যুর পর তার সব সম্পত্তি লিখে নেওয়ার জন্য তাকে তাড়া করে বেড়াচ্ছিল। হঠাৎ করেই বাইরে একটা ডাল ভাঙার বিকট শব্দ হল, মটাস। আকাশ আর এক মুহূর্ত নষ্ট না করে ঘরের কোণ থেকে একটা মোটা লাঠি তুলে নিল। ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল সে। বুকের ভেতর হৃৎস্পন্দন দ্রুত হলেও চোখে ছিল শিকারী বাঘের মতো সতর্কতা। সে এক ঝটকায় দরজাটা খুলে বাইরে বের হল, কিন্তু সামনে কেবল ঘন কালো অন্ধকার আর শাঁসা করে বয়ে যাওয়া ঠান্ডা বাতাস ছাড়া কেউ ছিল না। অথচ একটা অপয়া উপস্থিতি বাতাসে পরিষ্কার টের পাওয়া যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে কিছুটা দূরে একটা বড় গাছের আড়ালে দাঁড়িয়ে এক লোক ফোনে ফিসফিসিয়ে বলছিল, হ্যাঁ বস, একদম বাঘের খাঁচায় বন্দি আছে, একটা গাইয়া ছেলের ঘরে আশ্রয় নিয়েছে, ভাববেন না এবার আরও জান নিয়ে ফিরতে পারছে না। ভেতরে ফিরে এসে আকাশের মুখটা গম্ভীর হয়ে গেল। সে অনন্যার সামনে গিয়ে দাঁড়াল। এবার দয়া করে সত্যিটা বলুন, আপনি কে আর কারা আপনাকে এভাবে কুকুরের মতো খুঁজছে? অনন্যা কিছুক্ষণ পাথরের মতো নিশ্চল হয়ে রইলেন। তারপর তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগল। কাপড়ের খুঁট চেপে ধরে তিনি ডুকরে কেঁদে উঠলেন। আমি অনন্যা। আমার স্বামী মারা যাওয়ার পর আমার দেওর আর নিজের আত্মীয়রাই আমাকে খুন করতে চায়, শুধু এই বিপুল সাম্রাজ্য আর টাকা লুটে নেওয়ার জন্য। শুনে আকাশের মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ল। সে বুঝতে পারল এটা কোনো সাধারণ বিপদ নয়, সে অজান্তেই এক ভয়ানক মাফিয়া চক্রের খেলায় জড়িয়ে পড়েছে। কিন্তু সে ভয় পাওয়ার পাত্র ছিল না। অনন্যার অসহায় মুখের দিকে তাকিয়ে সে দৃঢ় গলায় বলল, যতক্ষণ এই শরীরে এক ফোঁটা রক্ত আছে, কেউ আপনার একটা চুলও ছুঁতে পারবে না। তার কণ্ঠস্বরে এমন এক জাদুকরী ভরসা ছিল যে অনন্যা তার জীবনের সমস্ত ঝড়ঝাপটার পর প্রথমবার একটা শক্ত খুঁটি খুঁজে পেলেন। কিন্তু তারা জানতেন না, বাইরের শত্রুরা শুধু দেখছিল না, তারা এবার মরণ কামড় দেওয়ার জন্য তৈরি হচ্ছে। চাঁদটা তখন মেঘের আড়ালে মুখ লুকিয়েছিল, আর যখনই মেঘ সরছিল, চারপাশের গাছের দীর্ঘ ছায়াগুলো দেওয়ালে কোনো দানবের মতো রূপ নিচ্ছিল। কুড়েঘরের ভেতরের উনুনের আগুন তখন প্রায় নিভে এসেছে। সেই মৃদু ছাইয়ে রোমে দুজনে চুপচাপ বসেছিলেন।
কিন্তু এই নীরবতার পেছনে লুকিয়ে ছিল এক চরম অস্থিরতা। আকাশের হাতের মুঠো শক্ত হয়ে আসছিল। অনন্যার মনে হচ্ছিল তার অতীত বুঝি তাকে তাড়া করতে করতে এই প্রত্যন্ত প্রান্তরেও ধরে ফেলেছে। ওরা যদি এসে পড়ে? ভয়ার্থ গলায় আর্তনাদ করে উঠলেন তিনি। আকাশ তার চোখের দিকে তাকালো। সেখানে ভয়ের কোনো লেশমাত্র ছিল না। আসলে ফেস করব, কাপুরুষের মতো পিঠ দেখাব না। কোনো স্বার্থ ছাড়া, কোনো চেনা পরিচয় ছাড়া একটা ছেলে তার জন্য যমদূতের সামনে দাঁড়াতে চাইছে। এটা দেখে অনন্যা বাকরুদ্ধ হয়ে গেলেন। কিন্তু ঠিক তখনই বাইরে ভারী বুটের আওয়াজ পাওয়া গেল। খুব ধীরে, যেন ইচ্ছা করেই তারা নিজেদের আগমনী বার্তা দিচ্ছিল। আকাশ পলকের মধ্যে উঠে দাঁড়িয়ে দরজার পাশে পজিশন নিল। হঠাৎ দরজায় লাথির শব্দ হল। ধাড়াম ধাড়াম। পুরো মাটির ঘরটা কেঁপে উঠল। অনন্যা ভয়ে চিৎকার করে পিছনের দেওয়ালে সেটে গেলেন। দরজাটা এক ঝটকায় ভেঙে চৌচির হয়ে গেল এবং ভেতরে ঢুকে পড়ল ৩ জন হৃষ্টপুষ্ট লোক, মুখে কালো কাপড়, চোখে খুনের নেশা আর হাতে ধারালো অস্ত্র। ওরে ছোট লোক, তুই ভাবছিলি একে লুকিয়ে রাখবি? নেতাগোছের লোকটা দাঁত কিরমির করে হাসল। চল আমাদের সাথে, অনেক লুকোচুরি হয়েছে। আকাশ সিংহের মতো তাদের সামনে এসে বুক চিতিয়ে দাঁড়াল। এক পাও আগে বাড়াবি না। আরে সর সামনে থেকে, তোর মতো পিঁপড়েকে টিপে মেরে দেব। প্রথম জন তেরে এলো, কিন্তু আকাশ নিজের জায়গা থেকে এক চুলও নড়ল না। আমার লাশের ওপর দিয়ে তোদের যেতে হবে। পর মুহূর্তেই ঘরের ভেতর শুরু হয়ে গেল এক অসম ও রক্তক্ষয়ী যুদ্ধ। অস্ত্রের ঝনঝনানি, চিৎকার আর আসবাবপত্র ভাঙার শব্দে পুরো পরিবেশ নরক গুলজার হয়ে উঠল। অনন্যা এক কোণে দাঁড়িয়ে কাঁপছিলেন আর দেখছিলেন কিভাবে এক সাধারণ রাখাল ছেলে ৩ জন সশস্ত্র গুন্ডার সাথে খালি হাতে লড়াই করছে স্রেফ তাকে বাঁচানোর জন্য। একজন পিছন থেকে এসে আকাশের পিঠে লাঠি দিয়ে সজোরে আঘাত করল। আকাশ মাটিতে হাঁটু গেড়ে পড়ে গেল। কপাল বেয়ে রক্ত নামতে লাগল, কিন্তু ভেতরের তেজ কমেনি। সে গর্জে উঠে আবার দাঁড়িয়ে গেল এবং একজনকে তুলে আছাড় মারল মাটির ওপর। প্রতিটি আঘাতের সাথে সাথে তার শরীর অবশ হয়ে আসছিল, কিন্তু তার মানসিক শক্তি ছিল ইস্পাতের মতো শক্ত। অবশেষে আকাশের এই রুদ্র রূপ দেখে গুন্ডারা খানিকটা ভরকে গেল। তারা আশা করেনি এই প্রত্যন্ত গ্রামে এমন একটা বাঘের বাচ্চার মুখোমুখি হতে হবে। আজকের মতো চল, কিন্তু মনে রাখিস এটা শেষ না। আমরা আবার আসব, তখন তোকে চিবিয়ে খাব। হুমকি দিয়ে তারা রাতের অন্ধকারে মিলিয়ে গেল। শত্রুরা চলে যেতেই ঘরে আবার শ্মশানের নীরবতা নেমে এলো। আকাশ ধপাস করে মাটিতে বসে পড়ল। পুরো শরীর ক্ষতবিক্ষত, ক্ষতস্থান থেকে রক্ত ঝরছে। অনন্যা আর নিজেকে ধরে রাখতে পারলেন না। ছুটে এসে আকাশের পাশে বসলেন। তুমি কি পাগল? একটা অচেনা মেয়ের জন্য কেন নিজের জীবনটা এভাবে শেষ করতে গেলে? আকাশ কষ্ট করে একটু হাসল। এখন আর আপনি অচেনা নন। আপনাকে রক্ষা করা এখন আমার ধর্ম। তার এই কথায় অনন্যার মনের ভেতরের সব দেওয়াল ভেঙে চুরমার হয়ে গেল। যে সম্পর্কটা স্রেফ দয়া দিয়ে শুরু হয়েছিল, তা এখন এক অন্য অনুভূতির দিকে মোড় নিচ্ছিল। কিন্তু বাইরে তখনও বিপদ কাটেনি। আকাশ জানত ওরা আরও বড় দল নিয়ে ফিরে আসবে। এখানে আর এক মুহূর্ত থাকা নিরাপদ নয়। ভোর হওয়ার আগেই আমাদের জঙ্গল পার হতে হবে। আকাশ নিজের ক্ষতস্থানে তোয়াক্কা না করে একটা পুরনো পুটুলিতে সামান্য কিছু খাবার আর পানির পাত্র ভরে নিল। তারপর নিজের গবাদি পশুগুলোকে ইশারা করল, কারণ ওরাই ছিল তার একমাত্র সম্বল। ওদের সে ফেলে যেতে পারত না। অনন্যা নির্বাক হয়ে দেখছিলেন এই ছেলের সততা। তারা রাতের অন্ধকারেই ঘন জঙ্গলের পথ ধরলেন। পথটা ছিল অত্যন্ত দুর্গম, কাঁটা ঝোপ, ধারালো পাথর আর বন্য পশুর ভয়। প্রতি পদে পদে অনন্যা হোঁচট খাচ্ছিলেন, আর প্রতিবারই আকাশ তার খসখসে কিন্তু মজবুত হাত বাড়িয়ে তাকে আগলে নিচ্ছিল। কয়েক ঘণ্টার যন্ত্রণাদায়ক পথ চলার পর তারা জঙ্গলের গভীরে এক প্রাচীন পরিত্যক্ত শিব মন্দিরে এসে পৌঁছলেন। চারদিকের দেওয়ালে শ্যাওলা ধরা, দরজা মরচে পড়া, কিন্তু এই মুহূর্তে এটাই ছিল তাদের একমাত্র দুর্গ। ভেতরে ঢুকে দুজনে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন, কিন্তু তারা জানতেন না শত্রুদের গাড়ি ইতিমধ্যেই জঙ্গলের বাইরে এসে থেমেছে। মন্দিরের ভাঙা দেওয়ালের আড়ালে বসে অনন্যা আকাশের ক্ষতস্থানে নিজের শাড়ির আঁচল ছিঁড়ে ব্যান্ডেজ বেঁধে দিচ্ছিলেন। তার চোখ থেকে অনবরত জল পড়ছিল। তোমার কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না।
আকাশ অনন্যার চোখের দিকে তাকালো। মানুষ মানুষের জন্য কাজ করবে, এতে ক্ষমার কি আছে? ভোরের প্রথম আলো যখন মন্দিরের ফাটল দিয়ে ভেতরে প্রবেশ করল, তখনই দূর থেকে জিপের ইঞ্জিনের গর্জন শোনা গেল। ওরা এসে গেছে। আকাশের চোয়াল শক্ত হয়ে গেল। সে অনন্যাকে মন্দিরের গর্ভগৃহের আড়ালে লুকিয়ে দিয়ে নিজে একটা ভারী লোহার রড হাতে দরজার সামনে গিয়ে দাঁড়াল। পর মুহূর্তেই দরজা ভেঙে ৫-৬ জন লোক ভেতরে ঢুকে পড়ল। এবার তাদের হাতে লাঠির বদলে আগ্নেয়াস্ত্র। আজ তোদের এখানেই কবর দেব। শুরু হলো এক জীবন মরণ যুদ্ধ। আকাশ একাই ৫ জনের ওপর ঝাঁপিয়ে পড়ল। তার ভেতরে তখন কাজ করছিল এক অতি প্রাকৃত শক্তি, যে শক্তি আসে কাউকে মনে প্রাণে রক্ষা করার অঙ্গীকার থেকে। সে দুজনকে মাটিতে শুইয়ে দিল, কিন্তু সংখ্যার দিক থেকে তারা ছিল অনেক বেশি। একজন গুন্ডা আকাশের পায়ে গুলি করল। আকাশ চিৎকার করে মাটিতে পড়ে গেল। এবার তোর খেলা খতম, অনন্যা আমাদের সাথে যাবে। গুন্ডাটা যখন অনন্যার দিকে এগোচ্ছিল, তখন মাটিতে পড়ে থাকা আকাশ নিজের শেষ শক্তি দিয়ে তার পা জড়িয়ে ধরে টেনে ফেলে দিল। ঠিক সেই চরম মুহূর্তে যখন মনে হচ্ছিল সব শেষ, দূর থেকে ভেসে এলো পুলিশের সাইরেনের চেনা শব্দ, পিউ পিউ। গ্রামের এক রাখাল ছেলে জঙ্গলে সন্দেহজনক গাড়ি দেখে পুলিশে খবর দিয়েছিল। সাইরেন শুনতেই গুন্ডারা দিক বিদিক জ্ঞান হারিয়ে পালাতে শুরু করল, কিন্তু পুলিশ ততক্ষণে চারপাশ ঘিরে ফেলেছে। এক এক করে সব কটা পিশাচকে পুলিশ হাতকড়া পড়াল। অনন্যা গর্ভগৃহ থেকে ছুটে এসে রক্তাক্ত আকাশকে জড়িয়ে ধরলেন। তার চোখে তখন জল, কিন্তু সেই জল আর ভয়ের নয়, তা ছিল এক নতুন জীবনের, এক পরম প্রাপ্তির। এই ঘটনার পর অনন্যার জীবনের মোড় সম্পূর্ণ ঘুরে গেল। পুলিশি তদন্তে তার দেবরের সব চক্রান্ত ফাঁস হয়ে গেল এবং তারা সবাই আইনের খাঁচায় বন্দী হল। অনন্যা তার সমস্ত সম্পত্তি আর সম্মান ফিরে পেলেন, কিন্তু শহরের সেই বিশাল রাজপ্রাসাদ এখন তার কাছে এক খাঁচার মতো মনে হতো। তার মন পড়ে থাকত সেই প্রত্যন্ত গ্রামে, সেই মাটির কুঁড়ে ঘরে, আর সেই নিঃস্বার্থ ছেলেটার কাছে। সব ঝামেলা চুকিয়ে একদিন অনন্যা কোনো জাঁকজমক ছাড়াই একবারে সাধারণ সুতি শাড়ি পরে সেই গ্রামে ফিরে এলেন। আকাশ তখনও নদীর পাড়ে দাঁড়িয়েছিল, তার পায়ে তখনও সেই ক্ষতের দাগ। অনন্যাকে দেখে সে অবাক হয়ে হাসল। আপনি আবার এখানে? অনন্যা এগিয়ে গিয়ে আকাশের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিলেন। হ্যাঁ, কারণ আমার আসল সম্পত্তি তো এই হাত দুটোর মধ্যেই লুকিয়ে আছে। আমাকে তোমার সাথে রাখবে সারা জীবন? আকাশের চোখে তখন আনন্দের অশ্রু। কোনো জাঁকজমক ছাড়া স্রেফ গ্রামের ছোট মন্দিরে দুজনে একে অপরের গলায় মালা পরিয়ে দিলেন। সমাজের চোখে হয়তো এই বিয়ে এক কোটিপতি আর এক রাখালের অসম মিলন ছিল, কিন্তু প্রকৃতির চোখে তা ছিল মানবতার সবচেয়ে সুন্দর পরিণতি। অনন্যা তার সম্পত্তির বড় অংশ গরিবদের কল্যাণে, গ্রামে স্কুল আর হাসপাতাল তৈরিতে উৎসর্গ করলেন, আর আকাশ তার সততা নিয়ে সব সময় তার পাশে ছায়ার মতো রয়ে গেল। মূল শিক্ষা, জীবনের আসল মূল্য ব্যাংকের টাকা বা সমাজের মলাটে থাকে না, তা থাকে একটা নিরেট পবিত্র মনে, যা কোনো স্বার্থ ছাড়াই অন্য একটা মানুষের জন্য নিজের জীবন বাজি রাখতে পারে।